ঢেকি সালে গদাইয়ের জন্ম হলো। উনুনের মধ্যে গদাই গড়ি গড়ি চলে গেছিলেন। তখন এই ধনী মা প্রদীপ জেলে দেখছে উনুনের মধ্যে ছাই পাশ মেখে পড়েছে। শিব যেমনি ছাই পাশ মেখে পড়ে থাকে তেমনি গদাইও ছাই পাশ মেখে পড়েছে। রামকৃষ্ণদেবের মা সাদার বিয়ে হচ্ছে, বিশাল গরিব ছিলেন। তখন ছেলেরা না মেয়ে দিয়ে বরপণ দিয়ে বিয়ে করলিয়ে আসতেন, 300 টাকা বরপণ। চট্টোপাধ্যায় যখন গ্রাম থেকে চলে এসেছিলেন, এই ধর্মদাস লাহা আর সুবিরা গোস্বামী আশ্রয় দিয়েছিলেন থাকতে বাবা। আর এটা হচ্ছে মা চন্দামণি দেবী। নমস্কার, আমি ঈশানী। বিশুদ্ধ পঞ্জিকা মতে আগামী 12ই মার্চ ঠাকুরের জন্মতিথি। সেই উপলক্ষে আমি চলে এলাম কামারপুকুর ঘুরে দেখতে। আজকে এখানে আমি ঘুরে দেখব 15টি দর্শনীয় স্থান। এছাড়াও জানাবো এখানে ভোগ প্রসাদ পাওয়ার কী নিয়ম আছে। সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে প্রথমেই আপনাদের হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে চলে আসতে হবে গোঘাট স্টেশনে। গোঘাট স্টেশন থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন প্রচুর গাড়ি এবং টোটো রয়েছে। তাতে করে মাত্র 20 মিনিটের মধ্যেই আপনারা চলে আসবেন কামারপুকুরে। কামারপুকুরে এসে আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠের ভেতরে ঢুকে ভীষণই সুন্দর ফুলবাগানে চারিদিকটা সুসজ্জিত। দূরে যে সাদা মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে তাই হলো এই মঠের মূল মন্দির, যেখানে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর এই হলো যোগী শিব মন্দির, যে মন্দিরের সামনে দাঁড়িয়েই চন্দ্রামণি দেবীর শরীরের ভিতরে জ্যোতি প্রবেশ করে গদাধরের জন্ম হয়েছিল। এখানে প্রবেশের সময় হলো সকাল 6টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এটা এপ্রিল থেকে সেপ্টেম্বরের জন্য এবং অক্টোবর থেকে মার্চ মাসের জন্য সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। এখানে ভোগ পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো কুপন মূল্য নেই। আপনারা যা দান করবেন সেটাই এখানে গ্রহণ করা হয় এবং সকাল 9টা থেকে 10:30টার মধ্যে কুপন সংগ্রহ করে নিতে হবে। এই যে আম গাছটি দেখা যাচ্ছে, এই আম গাছটি কিন্তু ঠাকুর নিজে হাতে রোপণ করেছিলেন, যা এখনও ফলপ্রদায়ী। এই হলো কামারপুকুর ঘুরে দেখার সম্পূর্ণ স্পট লিস্ট। এই লিস্ট ধরেই আজকে আমরা সম্পূর্ণ কামারপুকুর ঘুরে দেখব। এবারে আমরা চললাম আমাদের আজকের দ্বিতীয় স্পটের দিকে, যেটি হলো কিনা ঠাকুর এবং মায়ের স্মৃতি বিজড়িত হালদার পুকুর। বলা হতো মাকে বিবাহ করে ঠাকুর যখন এই কামারপুকুরে নিয়ে এসেছিলেন, মা নাকি এই ঘাটেই স্নান করতেন। এবারে আমরা এগিয়ে চললাম লাহাবাবুদের বিষ্ণু মন্দির দর্শনের জন্য। এখানে আশেপাশে রয়েছে বেশ কয়েকটি সুন্দর বিগ্রহ। এই হলো ধর্মদাস লাহার বিগ্রহটি, যেখান দিয়ে আমরা দর্শন করে পাশ দিয়ে প্রবেশ করব বিষ্ণু মন্দিরে। এই হলো লাহাবাবুদের বিষ্ণু মন্দির, সুন্দর টেরাকোটার কাজ সম্পূর্ণ বিষ্ণু মন্দির। এখানে অবস্থিত নারায়ণ শিলা। বলা হতো গদাই নাকি পাঠশালা থেকে এখানে এসেই বসে থাকতেন আপন মনে। চট্টোপাধ্যায় যখন গ্রাম থেকে চলে এসেছিলেন, এই ধর্মদাস লাহা আর সুবিরা গোস্বামী আশ্রয় দিয়েছিলেন থাকতে। কারণ ফ্যামিলি নিয়ে চলে এলেন। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের দিদি কাতায়ানি, এটা হচ্ছে দাদা। এখানটার চারিদিকটা খুব সুন্দর সুন্দর বিগ্রহ দিয়ে গদাইয়ের জীবনের নানান ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে। রামকৃষ্ণদেবের মা সাদার বিয়ে হচ্ছে, বিশাল গরিব ছিলেন। তখন ছেলেরা না মেয়ে দিয়ে বরপণ দিয়ে বিয়ে করলিয়ে আসতেন, 300 টাকা বরপণ। এবারে আমরা এলাম আমাদের চতুর্থ স্পটে, যেটা হলো কিনা লাহাবাবুদের দুর্গা মাতার মন্দির। এই মন্দিরেই নাকি খুব সুন্দরভাবে দুর্গাপুজো পালিত হতো, যা এখনো নাকি বজায় রয়েছে। এই হলো আমাদের পঞ্চম স্পট, যা কিনা লাহাবাবুদের পাঠশালা। এই পাঠশালাতেই নাকি গদাই পড়াশোনা করতেন, শিখতেন নানা যোগ বিয়োগের পাঠ। আমাদের ষষ্ঠ গন্তব্য হলো লাহাবাবুদের রাসমঞ্চ, যেখানে খুব সুন্দরভাবে এখনও নাকি রাসযাত্রা উৎসব পালিত হয়।
এবারে আমরা হাঁটা পথে চলে এলাম আমাদের সপ্তম গন্তব্য পাইন কুঠিরে। এইখানে নাকি পাইনদের বাড়ি ছিল, যেখানে নাকি ঠাকুর প্রবেশ করে পাইনদের দর্পচূর্ণ করেছিলেন। এই হলো শ্রীরামকৃষ্ণের স্মৃতিনাট্য মঞ্চ। এখানেই নাকি তিনি শিবরূপী নাটক করতে করতে তৃতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিলেন। এই জায়গাটিকে ভীষণই পূর্ণ স্থান বলে গণ্য করা হয়। এবারে আমরা চলে এলাম আমাদের নবম স্পটটি দেখতে, যেটা কিনা গোপেশ্বর শিব মন্দির। গদাই যখন ভবতারিণী মায়ের জন্য উন্মাদ হয়ে গিয়েছিলেন, তখন গ্রামের লোকেরা তাকে পাগল বলতো, তাই চন্দ্রামণি দেবী এই শিবের কাছেই ঘুরতে দিয়েছিলেন। এই হলো আমাদের দশম গন্তব্য, অর্থাৎ ধনী কামারিনীর মন্দির, যার বিষয়ে আমরা শুনে নেব এখানকারই স্থানীয় মানুষের থেকে। এই যে রামকৃষ্ণদেব ধনী কামানি কোলে শুয়ে আছে না, যে মেন মন্দিরে বন্ধ আছে, ওখানে ঢেকি শাল ছিলেন, ধান শুধু উনুন ছিলেন। ঢেকি শালে গদাইয়ের জন্ম হলো, উনুনের মধ্যে গদাই গড়ি গড়ি চলে গেছিলেন। গ্রামের লোক সবাই ছেলে দেখতে এসছে, কেউ ছেলে খুঁজে পায়নি। তখন এই ধনী মা প্রদীপ জেলে দেখছে উনুনের মধ্যে ছাই পাশ মেখে পড়ে রয়েছে। শিব যেমনি ছাই পাশ মেখে পড়ে থাকে, তেমনি গদাইও ছাই পাশ মেখে পড়ে রয়েছে। ছাই শুধু বুকে করে তুলে নিয়েছিলেন। যত গা হাত মুছছে না, কাপড়টা কেটে, তখন তার কাপড়ের বিশাল কষ্ট ছিলেন, আঁচলটা কেটে যত গা হাত মুছছে তত কপাল দিয়ে জ্যোতি বেরোচ্ছে। ওই যে শিবের জ্যোতি লেগে রামকৃষ্ণদেবের জন্ম হলো ঢেকির শালাতে। এই হলো লাহাবাবুর কন্যা প্রসন্নময়ী দেবীর প্রতিষ্ঠিত পার্বতীনাথ শিব মন্দির। এটি হলো কামারপুকুরেরই একটি কালী মন্দির, যা কিনা শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত একটি মন্দির। চলে এলাম আমাদের 13তম গন্তব্যে, অর্থাৎ যে পুকুরের নামে এই গ্রামের নাম, অর্থাৎ কামারপুকুর দর্শন করতে। আগে নাকি এখানে একচেটিয়া কামারদের বসবাস ছিল, সেই থেকেই এই জায়গার নাম হয় কামারপুকুর। কামারপুকুরে আসবো আর কামারপুকুরের সাদা বোঁদে আর জিলিপির স্বাদ দেবো না, তা কি হতে পারে নাকি? তাই আমাদের আজকে 14 নম্বর স্পটে রেখেছি কামারপুকুরের সব মিষ্টির দোকানের একটা ছোট্ট সন্ধান দেওয়া। রামকৃষ্ণ মঠের পাশেই অবস্থিত একচেটিয়া সাদা বোঁদে এবং সাদা জিলিপির দোকান। এই সাদা বোঁদে আর সাদা জিলিপি নাকি ঠাকুর ভীষণ ভালোবাসতেন খেতে। যখন তিনি দ্বিতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিলেন, তখন নাকি তাকে এই সাদা বোঁদে আর জিলিপি খাইয়েই জ্ঞান ফেরানো হয়েছিল। আমাদের 15 অর্থাৎ অন্তিম স্থলটি হল কামারপুকুর মার্কেট। এখানে কিন্তু সুবিশাল মার্কেট রয়েছে। আপনারা নিজেদের জন্য, এছাড়াও কাছের বন্ধু বান্ধবের জন্য সামান্য জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করেই নিতে পারেন কামারপুকুরের স্মৃতি হিসেবে। হয়ে গেল আমার কামারপুকুর ঘুরে দেখা। ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কামারপুকুর ঘুরে দেখে সত্যি মন খুবই শান্ত ও স্নিগ্ধ হয়ে গেল। আবারও আসবো কখনো এই কামারপুকুর ঘুরতে। আপনারাও আসুন এই কামারপুকুরে ঠাকুরের জন্মভিটে দেখে যান, ভীষণ ভালো লাগবে। আগামী 12ই মার্চ ঠাকুরের জন্মতিথিতে অবশ্যই আসতে পারেন এই কামারপুকুর ঘুরতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।